বর্তমান বিশ্ব খুব দ্রুত পরিবর্তনশীল এবং এই বিশ্বেও দ্রুত পরিবর্তনশীলতার পাশাপাশি আমরা দেখতে পাই গভীর দ্বন্দ্ব, উত্তেজনা এবং সামাজিক বিভাজন। তার পাশাপাশি কিন্তু প্রাকৃতিক পরিবেশের ওপর আধুনিক প্রযুক্তির এক ধ্বংসাত্মক আক্রমণ এখানে সুস্পষ্ট। তা সত্ত্বেও আমাদের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ এবং উন্নত জীবনযাত্রার রূপায়ণের যে ব্যাপক সম্ভাবনা রয়েছে তা আমাদের পূর্ববর্তী প্রজন্মের কাছে অকল্পনীয় ছিল। কিন্তু কিভাবে এই বিশ্বের পরিবর্তন এলো? কেন আমাদের জীবন প্রণালী আমাদের বাবা মা এবং পূর্বপুরুষের থেকে এতটা ভিন্ন? ভবিষ্যতের পৃথিবী কোন পথে অগ্রসর হবে? এই সমস্ত প্রশ্নই হলো সমাজতত্ত্বের বিচার্য। নমস্কার সকলকে, আমি বিশ্বজিৎ ঘোষ। আমরা আজকে আলোচনা করব সমাজতত্ত্ব কি এবং সমাজতত্ত্ব কোন কোন দিকগুলো নিয়ে দেখে। সমাজতত্ত্ব কি? হোয়াট ইজ সোশিওলজি? সবার প্রথমে যদি আমাদের সমাজতত্ত্বকে বুঝতে হয় তাহলে কিন্তু আগে আমাদের বিজ্ঞানকে বুঝতে হবে। যে বিজ্ঞান কি? বিজ্ঞান বলতে আমরা বুঝি প্রকৃতি ও মহাবিশ্বের নিয়মকানুন সম্পর্কে জ্ঞান অর্জনের একটি পদ্ধতি। পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা এবং যুক্তি ব্যবহার করে আমরা এই জ্ঞান অর্জন করতে পারি। এবং বিজ্ঞান কেবল জ্ঞান অর্জনের মাধ্যমই নয়, এটি জ্ঞানকে সুশৃঙ্খল ও সুবিন্যস্তভাবে সংগঠিত করার পদ্ধতিও। অর্থাৎ বিজ্ঞান মানে হলো যে কোনো জিনিসকেই খুব সিস্টেমেটিক্যালি বোঝা, সুপারফিশিয়াল নয়। মানে ধরো ওপর ওপর বুঝলাম যে অল্প কিছু আমি সম্পর্কে জানি, একে কিন্তু সায়েন্স বলে না। সায়েন্স মানে প্রপারলি সিস্টেমেটিক্যালি সেই জিনিস সম্পর্কে জানা, দ্যাট ইজ সায়েন্স। সুতরাং আমরা বলতে পারি বিজ্ঞান মানে পদ্ধতিগত উপলব্ধি, ওপর ওপর কিন্তু কোনো জ্ঞান নয়। আমরা উদাহরণ হিসেবে এটিকে এক্সপ্লেন করতে পারি বা বুঝতে পারি। ধরো তোমাদের জিজ্ঞাসা করা হলো যে দিন এবং রাত কেন হয়? দিন এবং রাত কেন হয়? খুবই সাধারণ এবং সোজাসাপটা একটা প্রশ্ন। এই ধরো যাদের সায়েন্স নিয়ে কোনো ধারণা নেই তারা বলতে পারে যে কারণ ভগবান আমাদের এই পৃথিবীকে বানিয়েছে, তাই দিন এবং রাত হয়। কিন্তু যারা সায়েন্সে বিশ্বাস করে তারা কি বিশ্বাস করবে? যেটা রিয়েলিটি, যেটা সত্যি, লোকেরা যেটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, তারা বলবে কারণ রোটেশন হচ্ছে, আর্থ বা পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরছে, সেই জন্য দিন এবং রাত হচ্ছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাকেই কিন্তু বিজ্ঞান বলা হয়। বিজ্ঞানকে লজিও বলা হয়ে থাকে, অর্থাৎ সায়েন্সের আরেকটি নাম লজি। যেমন ধরো আমাদের ঘরের একটা নাম রয়েছে, স্কুলে আমাদের একটা নাম রয়েছে, এইরকমও কিন্তু বিজ্ঞানের আরেকটি নাম হিসেবে আমরা লজিকে ব্যবহার করতে পারি। এবং যে কোনো সাবজেক্টের নামের সাথে যদি লজি যুক্ত হয় তাহলে কিন্তু তাকে আমরা সায়েন্স বলতে পারি। অর্থাৎ সেটা সম্পর্কে প্রপার আন্ডারস্ট্যান্ডিং খুব বেশি হয়। যেমন বায়োলজি, জীববিজ্ঞান, সায়েন্স অফ লিভিং অর্গানিজম, জীব এবং জীবন সংক্রান্ত বিজ্ঞান। যেমন সাইকোলজি, মন এবং আচরণের বিজ্ঞান, সায়েন্স অফ মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার। সেই রকমই কিন্তু সোশিওলজি। সমাজতত্ত্ব কিন্তু দুটো শব্দের সমাহারে তৈরি হয়েছে, সোশিও এবং লজি। সোশিও মানে হচ্ছে সমাজ এবং লজি মানে হচ্ছে সায়েন্স। একসাথে যদি এটা আমরা করে দেখি তাহলে কি দাঁড়াচ্ছে? সায়েন্স অফ সোসাইটি। তাহলে এই সাবজেক্টটা নিয়ে যারা পড়বে বা চর্চা করবে তাদের কিন্তু সমাজ সম্পর্কে অনেক বেশি সিস্টেমেটিক ভাবে এবং প্রপার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তাদের থাকতে হবে, শুধু ওপর ওপর না। ফরাসি সমাজতাত্ত্বিক অগাস্ট কোত কিন্তু সমাজতত্ত্বের জনক হিসেবে আমাদের কাছে পরিচিত। 1930 সালে তার প্রত্যক্ষবাদী দর্শন, ইংলিশ গ্রন্থের নাম দ্য পজিটিভ ফিলোসফি, এর শিরোনামে প্রকাশিত গ্রন্থের প্রথম খণ্ড প্রকাশিত হয়। সমাজ সম্পর্কে বিজ্ঞানশ্রয়ী চিন্তাধারায় কিন্তু তাকে 1938 সালের সংস্করণে সামাজিক পদার্থবিদ্যা অর্থাৎ সোশ্যাল ফিজিক্স এর পরিবর্তে সমাজতত্ত্ব সোশিওলজি প্রতিষ্ঠার পথে এগিয়ে নিয়ে যায়। 1942 সালে এই গ্রন্থের ষষ্ঠ এবং সর্বশেষ খণ্ড কিন্তু প্রকাশ পায়। অর্থাৎ প্রথমে তিনি এই বিষয়টিকে সামাজিক পদার্থবিদ্যা সোশ্যাল ফিজিক্স নামে অভিহিত করেন, পরে তিনি সোশিওলজি শব্দটি কিন্তু ব্যবহার করেন। সোশিওলজিকে আমরা বাংলা ভাষায় সমাজতত্ত্ব বলি। সোশিওলজি শব্দটির উদ্ভব হয়েছে ল্যাটিন শব্দ সোসাইটাস এবং গ্রিক শব্দ লোগোসের সমন্বয়। অর্থাৎ ওই যে আগে বললাম, সোসাইটাস এর অর্থ হলো সমাজ এবং লোগোস এর অর্থ হলো বিজ্ঞান।
অর্থাৎ সমাজতত্ত্বের ব্যুৎপত্তিগত অর্থই হচ্ছে সমাজের বিজ্ঞান। সমাজতত্ত্বের সর্বজনগ্রাহ্য যদি আমরা সংজ্ঞা খুঁজি, সেই সংজ্ঞা দেওয়া কিন্তু খুবই কঠিন। এক্ষেত্রে কেউ প্রাধান্য দিয়েছেন গোষ্ঠীকে, কেউ প্রতিষ্ঠানকে, কেউ বা আবার আন্তঃমানবিক সম্পর্ককে খুব গুরুত্ব দিয়েছেন। আমরা কয়েকজন সমাজতাত্ত্বিকের সংজ্ঞা বা ব্যাখ্যাগুলো দেখে নিতে পারি, তারা কি বলেছেন সমাজতত্ত্বের সংজ্ঞা কিভাবে তারা দিয়েছেন। ইমাইল দুর্খেইম তিনি বলছেন সমাজতত্ত্ব হলো প্রতিষ্ঠানের বিজ্ঞান, অর্থাৎ তিনি প্রতিষ্ঠানকে খুবই গুরুত্ব দিয়েছেন। ম্যাকাইভার এবং পেজের মতে মানুষের পারস্পরিক সামাজিক সম্পর্কগুলো নিয়ে আলোচনা করে সমাজতত্ত্বের কাজ। অর্থাৎ ম্যাকাইভার এবং পেজ বলছেন যে পারস্পরিক এবং সামাজিক সম্পর্কগুলো এটাই খুব গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে আলোচনা করে সমাজতত্ত্ব। পার্ক অর্থাৎ রবার্ট পার্ক তিনি মনে করছেন সমাজতত্ত্ব হলো মানব গোষ্ঠী বা সমষ্টি আচরণ সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ মানব গোষ্ঠী সমষ্টিকে রবার্ট পার্ক আবার বেশি গুরুত্ব দিয়েছেন। সবশেষে অ্যান্থনি গিডেন্সের মতামত আমরা দেখতে পারি। তিনি কি বলছেন? তিনি বলছেন সমাজভুক্ত মানুষের জীবন, মানব গোষ্ঠী ও সমাজ বিষয়ে আলোচনা করে সমাজতত্ত্ব, যা শিল্প সমাজের ওপর একটা বিশেষ গুরুত্ব কিন্তু দেয়। সুতরাং সাধারণভাবে যদি আমরা বলি তাহলে বলতে হয় সমাজতত্ত্ব হলো সমাজের গঠন প্রণালী, পরিবর্তনশীল প্রতিক্রিয়া এবং সামাজিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক পাঠ ও বিশ্লেষণ। সমাজবদ্ধ মানুষের সমগ্র জীবনই কিন্তু হচ্ছে সমাজতত্ত্বের আলোচ্য বিষয়। দেখো সমাজতত্ত্বে তাহলে আমরা কি দেখলাম, যে আমরা গোষ্ঠী আচরণ, সংস্কৃতি, বর্ণ, অপরাধ, পরিবার, বিবাহ, লিঙ্গ, যৌনতা, প্রেম, জনসংখ্যা, আচার আচরণ, শিক্ষা ইত্যাদি বিষয় কিন্তু আমরা অধ্যয়ন করি এবং সমাজতত্ত্বে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করা হয়। জাতি কোথা থেকে এলো, আজও কি জাতিবাদ আছে কিনা, এটা কি সমাজে এক্সিস্ট করছে কিনা, ইন্টারকাস্ট ম্যারেজ হয় কিনা, সেই সমস্ত কিছু সমাজতত্ত্বে কিন্তু আলোচনা করা হয় এবং আমরা এই সমস্ত জিনিসগুলো কিন্তু সোশিওলজিতে পড়ি। তাই খুব ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা সাবজেক্ট সমাজতত্ত্ব। এখন প্রশ্ন হলো যে সমাজতত্ত্ব কেন একটা বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং সোশিওলজির কেন প্রয়োজন পড়লো, এমন কি হলো যে সমাজতত্ত্ব এতটা প্রয়োজনীয় হলো, একটা বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হতে হলো। তো আমরা 1838 সালে ফিরে যেতে পারি এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে। কি হয়েছিল তখন? ফরাসি বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রান্স একটা দেশ আমরা জানি, সেখানে অনেক বড় ক্রান্তি চলছিল এই সময় এবং এই ক্রান্তিকে রাজার সাথে প্রজাদের সাথে লড়াই চলছিল। প্রজারা কিন্তু ডিমান্ড করছিল, সেখানকার সাধারণ জনগণও কিছু কিছু জিনিস ডিমান্ড করছিল রাজার কাছে এবং সাধারণ মানুষদের মধ্যেও একটা লড়াই চলছিল। নতুন যে লিডার আসতে চলেছিল তার জন্য একটা লড়াই এবং 10 বছর ধরে কিন্তু লড়াই চলেছিল এবং সমাজে বিভিন্ন সমস্যা কিন্তু তৈরি হয়েছিল সেই সময়। চারিদিকে কিন্তু খুব খারাপ পরিস্থিতি চলছিল, ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই সময় এবং লোকেদের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছিল সেই সময় এই ফরাসি বিপ্লবের ফলে। দ্বিতীয়ত এরপরেই এই সময় এবং তার আগে আমি বলি, এখানে আমি ফরাসি বিপ্লবের একটা ছবিও দিয়েছি, সেটা তোমরা দেখতে পারো এবং এছাড়াও অনেক ছবি কিন্তু তোমরা গুগল করলে দেখতে পারবে। এই সময় আরেকটি জিনিস ঘটে, এনলাইটমেন্ট অর্থাৎ জ্ঞান দীপ্তি। এই সময় মানুষের মনে হলো যে আমাদের পড়াশোনা করা দরকার, কিছু নতুন করতে হবে, যে যে কারোর কথায় কান দিলে হবে না, নিজে চিন্তা ভাবনা করতে হবে, কোনো পণ্ডিত, পুরোহিত, ফাদার এর কথায় না এসে বইতে কি লেখা আছে বই পড়তে হবে, বই দেখতে হবে। নতুন নতুন আবিষ্কারও হচ্ছিল সেই সময় এবং এই ইনভেনশন গুলো থেকে মানুষ নতুন নতুন জিনিস শিখতেও পাচ্ছিল। আরেকটা বড় জিনিস, এই সময় মিডিল ক্লাসেরও কিন্তু জন্ম হলো, কারণ আগে রাজা এবং প্রজা এই যে দুটো জায়গা ছিল, এখানে কোনো কিন্তু মিডিল ক্লাস বলে কিছু ছিল না, কিন্তু আস্তে আস্তে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে লাগলো, শহরীকরণ হতে লাগলো, আরবানাইজেশন,
অনেক মানুষ গ্রাম থেকে কিন্তু শহরে চলে আসতে লাগলো এবং নতুন একটা ক্লাসের সৃষ্টি হলো যার নাম মিডিল ক্লাস। তো এই মিডিল ক্লাস কিন্তু খুব অ্যাপ্রিসিয়েশনাল ক্লাস বলা যেতে পারে এদের। এরা নিজেদের কিন্তু বদলাতে চেয়েছিল, কারণ এরাই একমাত্র ছিল যারা নিজেদের বড়লোক করতে চেয়েছিল আরো। কারণ যাদের কাছে কাঁচা পয়সা থাকবে তারাই তো চাইবে আরো বড় হতে, আরো এগোতে। উল্টো দিক থেকে যদি আমরা গরিবদের কথা বলি, তারা কিন্তু নিজেদের মতোই থাকতে পছন্দ করতো, অর্থাৎ তাদের একদম বেসিক নিডস, রুটি, খাবার, কাপড়, ঘর, এগুলো হলেই তাদের চলতো, তারা এতেই স্যাটিসফাই। এর ওপর তারা কিন্তু আর কিছু ভাবতো না। কিন্তু মিডিল ক্লাস কিছু করতে চেয়েছিল। আজকেও যদি আমরা দেখি, দেখবে তোমরা যে রাস্তায় প্রোটেস্ট করছে দাঁড়িয়ে, তাদের বেশিরভাগই হচ্ছে মিডিল ক্লাস। যে কোনো প্রোটেস্টের ক্ষেত্রে আমরা দেখতে পারি। তো তাদের কিন্তু সেই সময় উদ্ভব হয়েছিল, এবং চারিদিকে যেহেতু এতটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছিল, মানুষ চাইছিল শান্তি, কি করে শান্তি আসবে। তো এই জন্যই কিন্তু অগাস্ট কোত এবং তার গুরু হেনরি দ্য সাসিমো, এই দুজন মিলে কিন্তু এনারা দুজন মিলে ডিসাইড করলো যে এমন একটা সাবজেক্ট বানাতে যেখানে কিন্তু লোকেরা এই সমস্যাগুলো নিয়ে গবেষণা এবং সমস্যাগুলো যেখানে মেটানো যায় এবং সলিউশন দিতে পারে, সমাধান দিতে পারে, কিভাবে চেঞ্জেস গুলো আসছে এবং আগে থেকে প্রেডিক্ট করতে পারে। তার জন্য তারা কিন্তু এই সমাজতত্ত্ব সাবজেক্টটাকে তৈরি করলো। এবং এখানে আমি এনলাইটমেন্টেরও একটা ছবি তোমাদের দিয়েছি, এছাড়া অনেক ছবি তোমরা কিন্তু ইন্টারনেট থেকে পেয়ে যাবে। এবং তারও পাশাপাশি আরেকটা জায়গা, যে এই যে চেঞ্জেস গুলোর কথা আমি বললাম, এই চেঞ্জেস গুলো শুধু প্রেডিক্ট করবে না, আমাদের কিন্তু এক্সপ্লেনও করবে যে এই চেঞ্জেস গুলো কিভাবে আমরা কিন্তু ডিল করব, অ্যাডাপ্ট করব কিভাবে। তো এই সাবজেক্টটা, সোশিওলজি সাবজেক্টটা, এগুলোর সাথেই রিলেটেড। সো দিস ইজ অল অ্যাবাউট সোশিওলজি, যেটা সম্পর্কে আমি তোমাদের কিন্তু এতক্ষণ বোঝালাম বা বোঝানোর চেষ্টা করলাম। আমি আশা করব তোমাদের এবার সোশিওলজি সম্পর্কে বুঝতে সাহায্য হয়েছে, তোমরা বুঝতে পেরেছো। তোমরা যে কোনো ক্লাসেই থাকো না কেন, তোমাদের এই নোটটাকে তোমরা ইউজ করতে পারো, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। আর হ্যাঁ, প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা, এবং পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করো। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।